ক্ষেত্রে পিএলআর কিন্তু ফেল করতে পারে এবং দেখতে কেন পাবে না। প্রথমত তো তিনি হয়তো পুরোপুরি রেডি থাকেন না, ঠিক আছে? যে ব্যক্তি পিএলআর করা হবে তার পাস্ট লাইফে এমন কিছু ভায়োলেন্স আছে যেটা দেখার পরে কিন্তু সে নর্মাল মানুষ থাকবে না, আরও ট্রমাটিক কিছু এক্সপিরিয়েন্স করতে পারে বা ট্রমাটাইজড হয়ে গিয়ে সে তার মধ্যে অ্যাবনর্মালিটি চলে আসতে পারে। তখন আবার বিশেষ হিলিং চালানোর প্রয়োজন হয়। কতদিন চলবে সেটা কেউ জানি না। সেই কারণে স্পিরিট গাইডরা পারমিশন দেয় না, যে ওর স্পিরিচুয়াল লেভেলটা কিন্তু সেই অবধি যায়নি যে ওইগুলো দেখার পরে নর্মাল থাকবে, ইমোশনাল লেভেলটা নর্মাল থাকবে। পাস্ট লাইফে আমাদের অডিয়েন্স কিরকম মানুষ ছিল যারা এখন দেখছে শুধু তারাই কানেক্ট করবে? হ্যাঁ, এখন এই মুহূর্তে যারা ভিউয়ার্স আছে, যে মুহূর্তে ভিডিও দেখবেন ভিউয়ার্স যারা আছেন তাদের মধ্যে জেনারেল স্পেসিফিক আমি দেখছি যে পাস্ট লাইফে কেমন পার্সোনালিটি তাদের ছিল। পডকাস্টের এই পার্টে আমরা পূর্বজন্ম নিয়ে কথা বলবো, হ্যাঁ পিএলআর নিয়ে কথা বলবো, কিন্তু আমার প্রথম প্রশ্ন এখান থেকে শুরু হবে। অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে আমি কি পিএলআর আদৌ দেখতে পারবো? সেই জন্য কিন্তু প্রপার গাইডেন্স আপনারা এই পডকাস্টে পেয়ে যাবেন। তার সাথে সাথে এমন কিছু ট্রমা যার জন্য মানুষ পিএলআর দেখতে পারে না, তার পিছনে কি রহস্য রয়েছে সবটাই আপনারা এই পডকাস্টে জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। পডকাস্টের এই পার্টে আমরা পিএলআর বা পূর্বজন্ম নিয়ে কথা বলবো। আমার প্রথম প্রশ্নই এটা, এই যে অনেকে না পূর্বজন্ম দেখতে পায় না, এটার কারণ কি? হ্যাঁ, পিএলআর কিন্তু আমার কাছেও তোমাদের চ্যানেলের থ্রুতে যারা ক্লায়েন্টস আসে আমি কাউন্সেলিং প্রথমে রাখি এবং কেস স্টাডিটা নিই এবং শুনেই বুঝতে পারি যে কোনো ক্ষেত্রে পিএলআর কিন্তু ফেল করতে পারে এবং দেখতে কেন পাবে না। প্রথমত তো আমাদের যে এনার্জি সেন্টার্সগুলো আছে, চাকরা সিস্টেম যদি সেরকম অ্যাক্টিভেটেড অবস্থায় না থাকে তাহলে সেই সব মানুষের পক্ষে টাকা দিলেই পিএলআরে সব কিছু দেখতে পারবে না, ফেল করে যাবে। আরেকটা ক্ষেত্রে অনেকেই আছে যারা স্পিরিচুয়ালি কিন্তু হাইটেন স্টেটে আছে, স্টিল গিয়ে পিএলআরের সার্টেন একটা জায়গা যেখানে টানেল ফেসটা থাকে ওইখানে গিয়ে কিন্তু পারমিশন পায় না, স্পিরিট গাইড পারমিশন দিচ্ছে না যে সে পাস্ট লাইফ অ্যাক্সেস করুক। অনেকেই বলবে প্রকৃতি বিরুদ্ধ, এটা করা ঠিক নয়, এটা আদৌ হয় কি না। অ্যাকচুয়ালি হয় যদি সেটা তার স্পিরিচুয়াল লেভেলটা সেরকম হয়, সেটা ধ্যানে বসেও হয়, পিএলআর থেরাপি লাগে না। কিন্তু প্রচুর যারা অষ্টাঙ্গ মার্গ করেছেন, ক্রিয়াযোগ করেছেন, তারা পাস্ট লাইফ এমনি কানেক্ট করতে পারেন, ঠিক আছে? এবং পিএলআরের থ্রুতে যারা আসছেন তাদেরও কিন্তু যে সাকসেসফুল সবসময় হবে তা নয়। এরকম একজন ক্লায়েন্টের কথা আমি বলি, তার বাড়ি দিল্লিতে, ঠিক আছে? এবং আমার যিনি স্যার ছিলেন, তিনি যখন কোর্স করিয়েছিলেন তখন তার ক্লায়েন্ট ছিলেন এই মহিলা। ইনি পিএলআর এ পারমিশন পাচ্ছিলেন না। পিএলআর করাতে নিয়ে এসেছিল বাড়িতে মা এবং মহিলারা, ঠিক আছে? মানে মা, আন্টিজ এরা নিয়ে এসছে। কেন কি মেয়েটির বিয়ে হচ্ছে না, শুধু বিয়ে হচ্ছে না তা নয়, ছেলে দেখলেই সে কিন্তু প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে। বাবা, ভাই কাউকে সে দেখতে পারে না, মিসআন্ড্রেসড, পুরুষ বিদ্বেষী, ঠিক আছে? এবং সেটার একটা ভায়োলেন্ট এমন সেমন ব্যাপার-স্যাপার করে ফেলে না যে মানুষজন, পরিবারের লোকেরা অতিষ্ঠ। এবং সে উচ্চশিক্ষিত হয়েছে, তার এখন বিয়ে দেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। সে কিছুতে বিয়ে তো করবেই না এবং পুরুষ বিদ্বেষী ভীষণভাবে। তখন তাদেরকে কেউ সাজেস্ট করে যে একবার পিএলআরটা করিয়ে দেখাও। তো তাকে নিয়ে আসা হয় এবং তাকে যখন পিএলআরের জন্য হিপনোসিস করা হচ্ছে, ইন্ডাকশন দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেই পর্যন্ত যখন পিএলআরটা শুরু হবে সেখানে স্পিরিট গাইড কল করার পরেও তাকে পারমিশন দেওয়া হচ্ছে না। তার বারবার ব্রেক করে যাচ্ছে জায়গাটা, ঠিক আছে? হচ্ছে না, সে যেতে পারছে না। সেই মেয়েটিও কিন্তু বুঝতে পেরেছে যে এরকম যখন এনার্জিসরা গাইড করেছেন, প্রসেসে ঢুকেছে, যে ব্যাপারটা তো খুব সুন্দর হচ্ছে, সে বলছে না আমি জানবো। ২-৩ বার ফেল করেছে, মানে ২-৩টে সেশন আলাদা আলাদাভাবে এসছে, ফেল করেছে, মিনস পারমিশন পাওয়া যাচ্ছে না। তখন তিনিও নাছোড়বান্দা যে আমাকে দেখতেই হবে, কেন আমি এরকম। তার তখন একটা জেদ চেপে গেছে। তো তাকে কিছু রিচুয়াল দেওয়া হয়েছে, বেশ কিছু প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পরে 40 ডেজ পরে তাকে আবার ডাকা হয়েছিল। তিনি হয়তো পুরোপুরি রেডি থাকেন না, ঠিক আছে? যে ব্যক্তি পিএলআর করা হবে তার পাস্ট লাইফে এমন কিছু ভায়োলেন্স আছে যেটা দেখার পরে কিন্তু সে নর্মাল মানুষ থাকবে না, আরও ট্রমাটিক কিছু এক্সপিরিয়েন্স করতে পারে বা ট্রমাটাইজড হয়ে গিয়ে সে তার মধ্যে অ্যাবনর্মালিটি চলে আসতে পারে। তখন আবার বিশেষ হিলিং চালানোর প্রয়োজন হয়। কতদিন চলবে সেটা কেউ জানি না। সেই কারণে স্পিরিট গাইডরা পারমিশন দেয় না, যে ওর স্পিরিচুয়াল লেভেলটা কিন্তু সেই অবধি যায়নি যে ওইগুলো দেখার পরে নর্মাল থাকবে, ইমোশনাল লেভেলটা নর্মাল থাকবে, সে না থাকবে। তো ওই যে মেয়েটি, সে মেয়েটিকে যখন আফটার 40 ডেজ ওকে স্পেশালি মেডিটেশন করানো হয়েছিল, টেকনিক্স দেওয়া হয়েছিল, হিলিং টেকনিক্স, এগুলো নিয়ে সেফগার্ড নিয়ে দেখা গেল, যখন দেখা যাচ্ছে সে যখন পিএলআরে গেছে, ও বাংলাদেশে জন্মেছিল, এই জন্মে সে দিল্লিতে রয়েছে।
ঠিক আছে? এবং বাংলাদেশে 1971-এ যে ওয়ারটা হয়েছিল না, আমেরিকান সোলজার্সরা ক্যাম্প ছিল এবং ম্যাক্সিমাম আমরা যেটা জানি প্রচণ্ড যুদ্ধ হয়েছিল, নারীদের ওপর খুব অত্যাচার হয়েছিল। সেক্ষেত্রে সোলজার্সরা প্রচুর মেয়েদেরকে সেক্স স্লেভ বানিয়ে রেখেছিল, তুলে নিয়ে যাওয়া হয়েছিল আচ্ছা। এবং একটা জায়গায় তাদের ক্যাপটিভেটেড করে রাখা হয়েছিল এবং তাদের প্রতিদিনই তাদের গ্যাংরেপ করা হতো। দাঁড়াও এই দেখেছো, আবার ভুলে গেছো। কি বলো তো, সাবস্ক্রাইব করতেই ভুলে গেছো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভালো ভালো গেস্ট আনতে অনেক সাহায্য করে। এবং ওই মেয়েটি হচ্ছে সেই মেয়েগুলোর মধ্যে একজন, যে নিজেকে ওইভাবে ক্যাপটিভেটেড দেখছে। মানে তার সাথেও এরকম হয়েছে? তার সাথে এবং পিএলআরে যখন এটা হচ্ছে, সে যন্ত্রণাটা ফিল করছে, সে সিচুয়েশন দেখছে যে তার সাথে এগুলো হচ্ছে এবং ভীষণ মানে হিনাস ক্রাইম, প্যাথেটিক, পেইনফুল এবং ভীষণভাবে সেই সময় যারা পিএলআর সেশনটা চলে, কান্নাকাটি, চিৎকার, হ্যাঁ, ইমোশনাল আউটবার্স্ট সব কিছু চলে এবং সে দেখছে যে তার আশপাশের মহিলাদের ওই রকমভাবে হিউমিলিয়েট করে, অত্যাচার করে করে মেরে ফেলা হচ্ছে, যেগুলো নর্মাল নয় এবং তাদের যে চিৎকার সেগুলো শুনছে, সে নিজেও চিৎকার করছে প্রচুর। মানে এইরকম ও দেখে দেখে ওখানে ওরও কিন্তু ওই খারাপভাবে ব্রুটালি ডেথ হয়। ঠিক আছে? মানে ও বলছে পিএলআরে যে ওকে বেঁধে রাখা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে এবং সেখানেই ইউরিনেট করছে, সেখানেই তার বাওয়েল পাস করাচ্ছে, মানে ছাড়া হচ্ছে না। বোঝাতে পারছি কীরকম নরক সে দেখছে আগের লাইফে। এইভাবে ওই সোলজার্সগুলোর হাতে তারা ওই সিনারিওতে সে ডেথ হয়েছিল তার। এবার তাকে যখন বের করা হয়েছে, সে তো পুরোপুরি ইমোশনালি তার ব্রেকডাউন হয়েছে, সে পাগলের মতো করছে। তাকে হিলিং দিতে তার সেই স্যার আমাকে বললেন যে হিলিং দিতে 3 থেকে 4 মাস কন্টিনিউয়াস হিলিং দিতে হয়েছে, নাহলে অ্যাবনর্মাল হয়ে যাওয়ার পর্যায়ে। এবং সে শক পাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে, যে বোধহয় এখন মানে সে যেহেতু সিনটা দেখে ফেলেছে এবং সেটা আবার তার এনার্জেটিক্যালি সে কানেক্ট হয়ে গেছে এবং সে রাতে ঘুমিয়ে ভাবছে যে তার সাথে বোধহয় এটাই হচ্ছে। শরীরে কোথাও পেন হলে ভাবছে ওই কারণে হচ্ছে, মানে সে কানেক্ট করে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো সেই হিলিংটা থেকে দিয়ে তাকে বার করতে হয়েছে। এগুলো ভীষণ পেনফুল, লেন্দি প্রসেস সকলের জন্য। ওই জন্য পিএলআর কিন্তু আমরা কি দেখবো, এরকম পিএলআরের সিন আছে যে কমিউনাল ডিসহারমনি, দাঙ্গা হচ্ছে এবং সেখানে এরকম হাত ধরে রেখেছে কমিউনিটির লোকজনরা, এরকম বড় পাথর দিয়ে তার মুখের ওপর ফেলা হচ্ছে এবং সে দেখছে যে মারা যাওয়ার আগে আমার লাস্ট সিন, আমি ডেথ সিনে নিয়ে যেতে হয় পিএলআরে। সেই পেইনটা কি সোল অনুভব করে? হ্যাঁ, মারা যাওয়ার আগে আমার চোখ মুখ বিস্ফারিত হয়ে যাচ্ছে যে আমার উপর অত বড় একটা পাথরের চাই মুখের ওপর এসে পড়ছে। সেই সিনটা মানে তুমি তো নিতে পারবে না, সব সোল তো রেডি নয় ওই শকটা নেওয়ার জন্য। সেক্ষেত্রে স্পিরিট গাইডরা বারণ করে দেয় যে না, তুমি পিএলআরের জন্য এখন রেডি নও। ঠিক আছে? কানেক্ট হয় অনেকের ঘুমের মধ্যে, যে আমি অন্য কোথাও আছি, আমার ওপরে টর্চার হচ্ছে, দেখবেন অনেকেই কানেক্ট করে। সেসব ক্ষেত্রে পিএলআর সাকসেসফুল হবে না। আবার আমি বললাম এনার্জেটিক্যালি অনেকে কিন্তু রেডি থাকে না, থার্ড আইয়ের একটু অ্যাক্টিভেশন লাগে পিএলআর দেখতে গেলে, সেটা যেহেতু থাকে না সেক্ষেত্রে ফেল করে যায় পিএলআর। আচ্ছা, আপনি অফ ক্যামেরা মালদার একজন ক্লায়েন্টের কথা বলছিলেন আপনার, একটু স্টোরিটা জানবো। হ্যাঁ, নাম বলছি না। তো সেই মেয়েটির 30 বছরের কাছাকাছি বয়স, অনেকটাই বয়স হলো। তো দীর্ঘ অনেক বছরের একটা রিলেশনশিপ, সেখানে খুব ভালোবেসেছিল সে একটি ছেলেকে। সে ছেলেটি চিট করে আচ্ছা। এবং সাডেনলি এত বছরের রিলেশনশিপ ব্রেক করে দুম করে বিয়ে টিয়ে ঠিক করার পরে সে বলছে খুবই ভেঙে পড়েছিল মেয়েটি। এবং সেখান থেকে তার 2-3 বছর টাইম লাগে বেরোতে। রিলেশনশিপটা তো হিল করি তো আমরা প্রত্যেকে নিজের নিজের মতো করে, সবাই তো হিলারের কাছে আসে না, অনেকে নিজের নিজের মতো ডিল করে বন্ধুবান্ধবদের সাহায্যে হিল করে সে বেরিয়ে 2 বছর পরে একটি ছেলের সাথে ফেসবুকে আলাপ হয়। এই কানেকশনগুলো আমরা ভাবি ফেসবুকে মানে সবার সাথেই আলাপ হয়, সবার সাথে এনার্জি, অনেকে আছে অনেকের সাথে কথা বলে, ভীষণ আউটগোয়িং পার্সোনালিটি। কিন্তু না, এই ধরনের মেয়ে এরা সবার সাথে কথা বলে না। হঠাৎ কানেক্ট হয়েছে, ছেলেটি ব্যাঙ্গালোরে থাকে এবং তার সাথে এই 2 বছর পরে যখন আলাপ হলো, আস্তে আস্তে 6 মাস 7 মাস কথাবার্তা বলার পরে ভীষণভাবে দুজনের দিক থেকে একটা বন্ড, একটা রিলেশনশিপের দুজনেরই একটা অ্যাটাচমেন্ট এটা গ্রো করে, ভীষণ ভালো লাগে, সোলমেটের মতো ফিল হয়। ছেলেটিও ওকে ভীষণই ভালোবাসছে, সব রকমভাবে যে সাপোর্টটাও আগে পায়নি, ভালো লেগেছে। তো সাডেনলি মেয়েটা ফিল করে যে না, এইবার এটাকে নেক্সট স্টেপে নিয়ে যাওয়ার দরকার। তো বিয়ের কথা তুমি আমার বাড়িতে বলো, আমরা বিয়ে করতে চাই। সে সময় ডিসকভার করে ছেলেটি তখন কনফেস করছে যে আমি বিবাহিত, কিন্তু আমার ওয়াইফের সাথে আমি থাকি না, কিন্তু সেও আমাকে ডিভোর্স দেওয়ার সেরকম কোনো জায়গা তৈরি হয়নি।
হ্যাঁ, কিন্তু আমার লাইফ কিন্তু ভীষণ ট্রমেটিক ওয়াইফের এই কারণ। এবং ন্যাচারালি কি হয়, আহ, ও প্রচণ্ডই ভেঙে পড়ে। আমার কাছে যখন এসছিল তখন ভীষণ কান্নাকাটি করছে যে আমি দ্বিতীয়বার এটা কেন আমার সাথে হলো, সেকেন্ড টাইম আমি সেম জিনিস ও আমাকে কেন আগে বললো না। এই যে যে জায়গাটা, তো অবশ্যই ছেলেটিও আগে বললো না। এখানে আমি দোষগুণ বিচারে বসছি না, পেনটা তো অলরেডি মেয়েটা পেয়ে গেছে। ছেলেটি এখন যেটা করছে, ছেলেটি বারবার বলছে আমি তোমাকে হার্ট করার জন্য কিছুই করিনি, ইউ মিন আ লট ফর মি, আমার লাইফে তোমার প্রচুর গুরুত্ব আছে। মেয়েটি আর শুনতে পাচ্ছে না, কারণ মেয়েটির আগের ট্রমাটা সাংঘাতিক ছিল। 10-12 বছর একটা রিলেশনশিপ ব্রেকআপের পরে এখানে বিশ্বাস করতে শুরু করেছিল। দেন পিএলআর এলো। প্রথম সেশন যেটা আমি বললাম ঠিক আছে বসো। অদ্ভুতভাবে ওই যে অত দুঃখ পেয়েছে না, দুঃখে আমাদের জাগরণ হয়, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হয়। তো ও কিন্তু অন্যান্য অনেক এজেড লোকেদের দেখেছি পিএলআর কানেক্ট হয় না। সিঙ্গেল ডে ফার্স্ট সেশনে ও পিএলআরে একদম কানেক্ট করে ফেলে, চলে গেল পাস্ট লাইফে। গিয়ে দেখলো যে ও একটি জায়গায় রয়েছে, সেখানে কলেজ, মানে ও নিজের স্টাডি লাইফ থেকে নিজেকে দেখছে যে গ্রামটায় ছিল সেখানে একটা কলেজে পড়ে। কলেজের যে স্যার, তার সাথে লাইব্রেরিয়ান, মেবি আমার যতদূর মনে পড়ছে, যাই হোক কলেজে জব করছেন। সেই স্যারের সাথে ওর প্রেম হলো, বিয়ে হলো, ঠিক আছে। এবং ও ওখানে ওর হাজব্যান্ড ওকে ওখানেও একটা জব দিল, মানে কলেজে ও অফিস জব করছিল, ভীষণ ভালো ছেলেও আছে। এবং এত অবধি দেখলো রিলেশনশিপ খুব ভালো সব জায়গায়। এবার আমি ওকে নিয়ে যাচ্ছি, আমাদের ইন্ডাকশন প্রসেস আছে, তাহলে কি ঘটেছিল। এবং মজার বিষয় হচ্ছে, যে ছেলেটিকে হাজব্যান্ড হিসেবে দেখলো সেটি এই ব্যাঙ্গালোরের ছেলেটি, ওখানে হাজব্যান্ড ওয়াইফ পাস্ট লাইফে। তো তখন আমার কোয়েশ্চেন এলো যে এই লাইফে তাহলে মাঝখানে ও আগে বিয়ে করে রইলো কেন, আর এইখানে একটা রিলেশনশিপে কেন এলো। যেই মাত্র দ্য মোমেন্ট আমি ইন্ডাকশন প্রজেক্ট করলাম, আমি শুরু করলাম যে তোমাকে আমি সেই মোমেন্টে নিয়ে যাচ্ছি যেখান থেকে এই ঘটনার মানে একটা যোগসূত্র আছে, অমনি পেলার কেটে গেল ওই জায়গা থেকে, ঠিক আছে। এবং কেটে যাওয়ার পরে তো সে মেয়েটি বসলো, মাথা ভার ভার, মেয়েটির অনেক রকম চেঞ্জেস এসছে। আমি 1 সপ্তাহ পরে আবার তোমার সাথে বসবো, আমার মনে হচ্ছে যে সামহাও এই জায়গাটা তোমাকে দেখতে দিতে চাইছে না। তো ও বুঝলো ব্যাপারটা। আমি বললাম তুমি একটু সময় নাও, তারপর আবার বসা যাবে। নেক্সট 2 সপ্তাহ পরে আবার বসলাম, ওই জায়গা থেকেই যে আমরা এতটা দেখেছি, কানেক্ট করা গেল না। যে মেয়ে কিন্তু আগের দিন অতগুলো স্মুথ 2 ঘন্টা সুন্দর চলেছিল, 1.5-2 ঘন্টার মধ্যে অনেকটা দেখেছিল, সে কিচ্ছুতেই কানেক্ট করা গেল না। সাংঘাতিক সাউন্ড আসছে, সাংঘাতিক ওর বলছে আমার মানে ভীষণ কষ্ট হচ্ছে, আমি পাচ্ছি না, এইরকম হলো। তখনই আমি বুঝলাম যে তোমাকে আমি বলেছিলাম যে এখানে কোনো জায়গা আছে, যে জায়গাটা কিন্তু তোমাকে দেখতে দেওয়া হচ্ছে না, যে পার্সনকে দেখানো হবে। নেক্সট সেশন তখন আমি বাধ্য হয়ে পিএলআর রিডিংয়ে গেলাম, পরের সেশন, কারণ কি আমাকে তো ওর সমাধানটা খুঁজে দিতে হবে। রিডিংয়ে যখন গেলাম, পিএলআর রিডিং আলাদা হয়, ট্যারো রিডিংয়ের মতো হয় না, পাস্ট লাইফ কানেক্ট করতে হয়। সেখানে গিয়ে দেখা গেল যে ওদের মাঝখানে থার্ড পার্টি এসেছিল, ছেলে ছিল, হয় না যে অনেকের লাইফে এরকম আসে, এবং সেখান থেকে ডিপার্ট হয়ে যায়। খুব পেনফুল লাইফ মেয়েটি পেয়েছিল, এবং কার্সিং চলেছিল, অনেক কিছু চলেছিল। ছেলেটিও পরে বুঝেছিল যে আমি রং ডিসিশন নিয়েছি, এবং তারপর সেখান থেকে কিভাবে রেকনসাইল হয়েছিল, না রেকনসাইল হয়ে মারা গিয়েছিল। নেক্সট ওই জায়গা থেকে আবার শুরু হয়েছে, এই লাইফে শুরু হয়েছে। আমাদের নিজেদের যা কর্মা থাকে, রিলেশনশিপ হোক, রোগ দিয়ে হোক, আমরা তো ভোগ করেই নিচ্ছি। এই টাইমিংয়ে ওর কানেক্ট হয়েছে আবার সেই জায়গা থেকে যেখানে অলরেডি থার্ড পার্টিটা রয়েছে, কিন্তু আচ্ছা, এফেক্টটা নেই মানে অতটা। অধ্যায় পুরো শেষ হয় যেখানে আমি যেখানটায় মিডিলে আমি ছেড়েছি, আবার সেখান থেকে শুরু করেছি। সেই বয়সে সেইখান থেকে আসবে, সিনারিওটা পাল্টাবে, মানুষ আর সোলগুলো একই থাকবে। যেহেতু আমি মারা যাওয়ার আগে বলে আসিনি যে না আমাকে ক্ষমা করো, বা এই সিচুয়েশনটা এই কারণে হয়েছিল। অনেক সময় হয় না যে আমরা ফেস টু ফেস হলাম না, কারোর সঙ্গে অন্যায় করেছি, বা আমার সাথে অন্যায় হয়েছিল এবং আমি সেটা ক্ষমা করিনি, তাহলে ওই এনার্জি যে কার্মিক সাইকেলটা রয়ে গেল, নেক্সট লাইফে আবার আসবে, এসে কিন্তু আবার আমাকে ওখান থেকে সলভ করার জন্য আসবে। এবার তুমি কি চাইছো সলভ করার, এবার স্পিরিচুয়াল নলেজ আসবে যে তুমি সলভ এইভাবে করতে পারো। এটা ক্লায়েন্টকে বোঝানো হয়, তারপরে সে চেষ্টা করে। অনেকে আছে ছাড়তেই পারে না, অনেকে আছে হিলিংয়ে, রিলেশনশিপ হিলিংয়ে দিতে চায় না যদি কেটে যায়। আমি এভাবেই ভালো আছি বাবা, আমি যা টক্সিক পার্সন আছে তাই নিয়েই চলবো, আমি এইভাবে থার্ড পার্টিই থাকবো। অনেক রকমের সিচুয়েশন তৈরি হয়। তো সেটা তো তার চয়েস, সেখানে আমার কিছু করার নেই। বাট আমি বা আমাদের মতো রিডার্স বা হিলার্সরা বলে দেন যে এই জায়গাগুলো আছে, এখান থেকে হিলিং সম্ভব, কট কাটিং সম্ভব, কট কাটিং করতে হয়।
আর যদি রেকনসাইলমেন্ট বা রেকনসিলিয়েশন হুম। সেটা থাকে তাহলেও কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়। আচ্ছা, এই কর্ড কাটিং এর বিষয়টা তাও কতদিন সময় লাগে? খুব ডিপ উন্ড হলে? ডিপ উন্ড হলে তুমি দেখো আর্কএঞ্জেল মাইকেল, রাফায়েল আর হুম। স্যামুয়েল থাকেন, আর্কএঞ্জেল স্যামুয়েল, এরা যখন এঞ্জেল থেরাপি দিয়ে যারা কট কাটিং মানে করছেন, ৩ জনকেই লাগে? হ্যাঁ, লাগবে হিলিং করতে। হ্যাঁ? হুম। কারণ আর্কএঞ্জেল স্যামুয়েল পুরো আমার হার্ট চক্রে যা ব্লকেজ আছে উনি হুম। জানেন যে কে আমাকে উন্ড দিয়েছে, হুম, হুম, কে আঘাত করেছে আর কি সময় সেখানে আমার ভূমিকা কি ছিল, হুম, হুম। এর রেকর্ড আছে। ঠিক আছে? উনি সেটা হিল করেন। আর কট কাটিং এর যে প্রসেসটা, এগুলো তো সব মেন্টাল প্রসেসে চলে এবং সেই সময় মাইকেল যদি কট কাট করছেন তারপরে হচ্ছে রাফায়েল সেটা হিলিং করেন। হুম। মিনিমাম যেকোনো কিছু 21 ডেজ পর চালাতে হয়। আর আচ্ছা। কট কাটিং রিচুয়াল যদি কাউকে দিয়ে করানো হয় তিনি সেটা যেভাবে দেখে বলবেন, হুম, ঠিক আছে? এরকম নিজেও যদি করো, এঞ্জেল হিলিং শিখেছো, হুম, তাহলে তুমি নিজে ওভাবে করবে এবং তোমাকে বলতে হবে যে আমাকে এই রিলেশনশিপটা হিল করে দিতে। হুম। হিলিং এর অর্থ হচ্ছে যদিও এঞ্জেলরা দেখে হুম। যে এই রিলেশনশিপ আমার ইন ফিউচার খুবই পেনফুল, আমাকে লাইফে আরো মানে আমার প্রোগ্রেস আটকে দেওয়া হবে এবং আমার মনের শান্তি চলে যাবে, লাইফ উল্টোপাল্টা হয়ে যাবে, তাহলে এঞ্জেলরা দুজনকে সুন্দর সুষ্ঠুভাবে আলাদা করে দেবে। আর যদি এঞ্জেলরা দেখে যে রেকনসাইল করানো যাবে, তাহলে এদের কার্মার ব্যাপার আছে, সেটা ভোগ করানো যাবে, তাহলে এঞ্জেলরা আবার জুড়ে দেবে। হিলিং করানোর পরে দুজনকেই শিক্ষা দিয়ে হুম। শান্ত করে তারপর জুড়বে। অপরচুনিটি সেভাবে ক্রিয়েট হবে। আচ্ছা ম্যাম, আপনার হাতে যে কার্ডস গুলো রয়েছে ওটা তো ট্যারো কার্ডের মতো মনে হচ্ছে না, ওটা কি? এগুলোকে ওরাকেল ডেক বলে। ঠিক আছে? ওরাকেল ডেক? হুম। ট্যারো হচ্ছে প্রথম এসেছিল। ট্যারো থেকে মানুষ প্লেইং কার্ডস এর মতো প্রথমে ছিল। তারপর সেটাকে ডিভিনেশন টুল হিসেবে ধরা হয় এবং মানুষ প্রেডিকশন বেসিসে কাজ করে। তারপরে অনেক পরে ওরাকেল এসছে। আরো ডিপার মিনিং, ডিপার ইনসাইট, ডিপার গাইডেন্স, স্পেসিফিক গাইডেন্স, এগুলো আরো সুন্দরভাবে মানুষকে বোঝানোর জন্য, গাইড করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওরাকেল ডেক ব্যবহার করা হয়। যেমন এই পাস্ট লাইফের কথা তুমি এতক্ষণ বলছিলে, পাস্ট লাইফ যাদের ফেল করে তাদের কিন্তু আমি ওরাকেল ডেক, পাস্ট লাইফের আলাদা ডেক হয়, স্পেসিফিক পাস্ট লাইফের উপরে ডেক হয়, সেইগুলো এনার্জেটিক্যালি কানেক্ট করে রিডিং করা হয়। এটা পার্সোনাল মানে এটা হচ্ছে পাস্ট লাইফ ডেক নয়, এটা ওরাকেল কার্ড, ওশোর ওরাকেল কার্ড। ঠিক আছে? যখন কেউ ট্যারো শিখছেন বা ট্যারোকে অ্যাজ আ প্রফেশন নিচ্ছেন, তখন তার আরো এগিয়ে যাওয়া রয়েছে, সে চাইবে এই প্রফেশনটাকে আরো প্রোগ্রেসিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাব, সেক্ষেত্রে সে তখন ওরাকেল এ যাবে। ঠিক আছে? ওরাকেলের থ্রুতে সে তার ক্লায়েন্টকে গাইডেন্স দেওয়া, আরো সুন্দরভাবে তার জার্নিকে নেভিগেট করে দেওয়া, এইগুলো কিন্তু ওরাকেলের মাধ্যমে সম্ভব। ভীষণ সুন্দর ইলাস্ট্রেশন থাকে এবং ভীষণ সুন্দর ক্লায়েন্টকে বোঝানোও সম্ভব হয় এবং সেই ইলাস্ট্রেশনগুলো আমাদের চোখে মুখে ছবির মতো থাকে, মানে ভীষণভাবে পজিটিভ ফিল হয়। মানে ডেইলি লাইফে আমরা সেই গাইডেন্স নিয়ে এগিয়ে যেতে পারি। বাহ! আমি তাহলে একটা জেনারেল কোয়েশ্চেন করি, অডিয়েন্স যারা এখন এটা দেখছে তারা এটা কানেক্ট করবে বা যে যখন দেখবে তখন সে কানেক্ট করবে। পাস্ট লাইফে আমাদের অডিয়েন্স কিরকম মানুষ ছিল যারা এখন দেখছে শুধু তারাই কানেক্ট করবে? হ্যাঁ, এখন এই মুহূর্তে যারা ভিউয়ার্স আছে, যে মুহূর্তে ভিডিও দেখবেন ভিউয়ার্স যারা আছেন, তাদের মধ্যে জেনারেল স্পেসিফিক আমি দেখছি যে পাস্ট লাইফে কেমন পার্সোনালিটি তাদের ছিল এবং পাস্ট লাইফের পার্সোনালিটির সাথে মানে এই লাইফেও কিন্তু তারা মিল পাবেন। কারণ আমরা কিন্তু কন্টিনিউয়েশন অফ বার্থ, ঠিক আছে? প্রসেসটা বডির ডেথ হয় কিন্তু এনার্জি নিয়ে আমরা আবার আসি। ঠিক আছে? প্লিজ এঞ্জেলস গাইডস হেল্প মি। পাস্ট লাইফে কেমন পার্সোনালিটি ছিলেন ভিউয়ার্সরা, তাদের একটা জেনারেল গাইডেন্স আমাকে দাও। থ্যাংক ইউ সো মাচ। হুম। বেশ কিছু কার্ড বেরিয়ে এসেছে, নেগেটিভ পজিটিভ সব রকমেরই। আমি আর একটু শাফল করে নিই, ঠিক আছে? কন্ট্রোল, আরেকটু গাইডেন্স আমাকে দাও। সাকসেস ব্রেক করেছিলেন অনেকে, বিয়ন্ড ইলিউশন, গোয়িং উইথ দ্য ফ্লো। বাবা, এই দুটো বারবার আসছে। আচ্ছা, হ্যাঁ, বটম অফ দ্য ডেক হচ্ছে ফুল, আমি ওটা বলে দিচ্ছি। এখানে পার্স লাইফে অনেকের পার্সোনালিটি এমন ছিল যারা ভীষণ ফ্রেন্ডলি এবং মুনের এনার্জি আসছে। হ্যাঁ, মানে ইমোশনাল, মানুষের সাথে বন্ধুত্ব করতে পছন্দ করে, বুজুম ফ্রেন্ড এরকম মানে ছিল লাইফে। ঠিক আছে? কন্ট্রোলের এনার্জি এসছে কারোর কিন্তু
লাইফে ভীষণ ম্যানিপুলেটিভ পার্সন ছিলেন আগের লাইফে, কন্ট্রোল সিচুয়েশনকে কন্ট্রোল করতে চাইতেন, যেটা আমি মেনে নিতে পারছি না, সেটাকে আমি নিজের মতো করে টুইস্ট করে বাধ্য করব সিচুয়েশনকে আমার দিকে ফেভারে নিয়ে আসতে। এবং দুঃখ পেয়েছিলেন লাইফে কেউ কেউ, যার ফলে আইসোলেশনে চলে গেছিলেন এবং ফ্রিজ হয়ে গিয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন নিজের মানুষদের থেকে। এবং তারপরে কিন্তু তার অনেক আন্ডারস্ট্যান্ডিং, অনেক চেঞ্জ এসেছিল লাইফে। দেখতে পাচ্ছ, এটা পাস্ট লাইফে হয়েছিল। এই লাইফে প্যাটার্ন থাকলে বুঝতে পারা যায়, তখন কানেক্ট হয় যে হ্যাঁ আমার এইগুলো এইভাবেই এগিয়েছে লাইফে, ঠিক আছে। দুঃখ পাওয়ার পরে কিন্তু সে ডিভাইনে ট্রাস্ট করেছিল, দেখো ঝাঁপ দিচ্ছে, হ্যাঁ, যে না আমি আর আমার পাস্ট লাইফের পাস্ট এনার্জি ক্যারি করব না, ক্যারি করবো না। আমার লাইফ পাস্ট লাইফ মানে ওই লাইফেরই পাস্ট সেলফটা যেটা ক্যারি করবো না, তার সে কারেজ দেখিয়েছিল। অনেক সাহস নিয়ে সে অনেক দুঃসাহসিক কাজগুলো করেছিল এবং সেখানে দেখো পাথরে ফুল ফুটে আছে। মিনস হচ্ছে অবশ্যম্ভাবী যেগুলো, মানে সরি অসম্ভব যেগুলো, ইম্পসিবলকে পসিবল করেছিল, ঠিক আছে। এরকম এখনো তাদের মধ্যে সেই কারেজটা কিন্তু রয়েছে। যাদের রিডিং চলছে স্পেসিফিক, তারা সেই অদম্য সাহস নিয়ে লাইফে কোনো কিছুতে বাধা মানে না এবং হেরে যেতে প্রস্তুত না। যত নেগেটিভ সিচুয়েশনই হোক বেরিয়ে যাবেই, কারণ তাদের ইনকোডেড রয়েছে কারেজের এনার্জিটা। তারা ওই সোলার প্লেক্সাসের উপর কাজ করেছে। সোলার প্লেক্সাস চাকরায় কিন্তু আমাদের উইল পাওয়ার, কারেজ, ডিটারমিনেশন এগুলো থাকে, ঠিক আছে। মানে মণিপুর চক্র, ঠিক আছে, যেটা আমাদের পেটের এই যে ঠিক এই জায়গায় থাকে নাভির উপরে। তারা এইগুলো করেই ছিলেন। এই দেখো এঞ্জেলিক গাইডেন্স, মানে তাদের আগের লাইফে কিন্তু এঞ্জেলিক গাইডেন্স ছিল এবং এঞ্জেলিক গাইডেন্সের সাহায্য নিয়ে নাম্বার 3 এর কার্ড মিনস হচ্ছে লর্ড বৃহস্পতি, মূলাঙ্ক 3, হ্যাঁ এরকম ছিল, যেখানে তিনি অনেক রকমভাবে জীবনের ন্যায়, নীতি, শিক্ষা এগুলো নিয়েছিলেন, ধর্মভাব ছিল, সেটার মাধ্যম দিয়ে ঈশ্বরের এই যে এঞ্জেল গাইডেন্স মানে কি, হোয়াইট এনার্জি, তো ভীষণভাবে পাওয়ারফুল হোয়াইট এনার্জি দ্বারা পরিচালিত জীবন, ঠিক আছে। যেমন তোমার জীবন, তুমি তো আগে জানতে না এঞ্জেলদের সম্পর্কে, জানতে, এখন তোমার পুরোপুরি লাইফটা গাইডেড এঞ্জেলদের দ্বারা। আমার লাইফ এঞ্জেলদের দ্বারা গাইডেড। তো আমি কি জানতাম 5-10 বছর আগেও জানতাম না এঞ্জেল আবার কি, খায় না মাথায় মাখে, হ্যাঁ এইগুলো তো বইতেই হয়। কিন্তু যখন আমি জেনেছি যে হচ্ছে, আমার সাথে কানেক্ট হচ্ছে, আমার লাইফটা পুরো নেভিগেট করে ওরাই নিয়ে যাচ্ছে। এখানে বসে কথা বলছি, ওরা বলে সিচুয়েশন তৈরি করে দিয়েছে। তো পাস্ট লাইফে এরকম ছিল এবং ইন্টিগ্রেশন এবং সমস্ত কিছু, এই যে 4 এলিমেন্টস, হ্যাঁ, এবং নেচারের এলিমেন্টস, তত্ত্ব, এগুলো সব জানতে পেরেছিল। এই যে বললাম লর্ড জুপিটার, তার এনার্জি ছিল মানেই তিনি তো এগুলো জানাবেন। এগুলো তো বিশেষ জ্ঞান, এগুলো সাধারণ মানুষের নয়, মানে আয়ত্তে থাকা জ্ঞান নয়। থান্ডারবোল্ট, লাইফে অনেক রকমের সাংঘাতিক মানে ধামাকা হয়েছিল যাকে বলে, থান্ডারবোল্ট এসেছিল দুমদাম, সামনে ট্রুথ রিভিল হয়েছে এবং বেশ তাকে এমন কিছু সত্য হঠাৎ বেরিয়ে এসছে যেটা মেনে নেওয়াটা সেই পক্ষে মানে হয় না, মানে আমি প্রচণ্ড কষ্ট পাচ্ছি, কিন্তু সেগুলো পরবর্তীকালে তাকে কিন্তু গোয়িং উইথ দ্য ফ্লো মিনস তাকে ভীষণভাবে সহজ করে দিয়েছিল জীবনের সঙ্গে। গোয়িং উইথ দ্য ফ্লো মিনস হচ্ছে ওইগুলো সত্য জানার পরে বোঝা গেছে আচ্ছা তাহলে আমি আর কার জন্য এটা করছিলাম, তাহলে আমি এখন এইভাবে চলি। এই যে ফ্লোতে চলে আসা, যে অ্যাজ ইট কামস, ঈশ্বর আমাকে এইভাবে পাঠিয়েছেন, এই জিনিসগুলো এইভাবেই আনরাভেল করে দিলেন, এই মানুষগুলোর মুখোশ তুলে দিলেন, এইবার আমি মুক্ত, এবার আমি আমার ডিসিশনের ক্ল্যারিটি পাচ্ছি, সেভাবে চলেছিলেন। এই ছিল তাদের পাস্ট লাইফের, এরকমভাবে চলেছে। এবার এটা ডিটেল রিডিং হয়, 1-1.5 ঘন্টা যখন রিডিং যাচ্ছে তখন আরও স্পেসিফিক কোয়েশ্চেন হয়, স্পেসিফিকভাবে যায় কোন এঞ্জেল কানেক্টেড ছিল, কোন ইষ্ট আরাধ্য ছিলেন, সেগুলো সব বলে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা ম্যাম, আপনিও তো ট্যারো কার্ড শেখান, তো সেই ব্যাপারে যদি আমাদের দর্শকদের একটু অ্যাওয়ার করেন যে কিভাবে কিরকম প্রসেস। হ্যাঁ, আমি তোমাকে প্রথমেই যেমন বলছিলাম, ট্যারো কার্ড আমার লাইফে 2020 সাল, 20 থেকে 21 সাল, হ্যাঁ ওই ইন বিটুইন 20 and 21 এইরকম সময় আমার লাইফে এসেছিল এবং সেই সময় কোভিড পিরিয়ড চলছিল। আমার লাইফে কিন্তু প্রচণ্ড সমস্যা, মানে দর্শকের অনেকেই কল্পনাও করতে পারবেন না যে আমি কী দেখেছি, এবং স্পিরিচুয়াল জার্নি কখনো ইজি হয় না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি জাজড, খুব কাছের লোকজনদের দ্বারা জাজড হয়েছি এবং সেই পেনটা কিন্তু ভীষণ পেন, ঠিক আছে। এবং ঈশ্বর আমাকেও আইসোলেশন দিয়েছেন। সেই সময় ট্যারো আমার লাইফে আসে এবং আমি বুঝতে পারছিলাম না যে আমি কোথায় থাকবো আর কোথায় থাকবো না, কার সাথে আমার থাকা উচিত, কোথা থেকে আমার বেরিয়ে আসা উচিত, আমি বাঁচবো কি বাঁচবো না, ঠিক আছে। আমার ছোট্ট একটি সন্তান ছিল এবং তাকে নিয়ে ওই লড়াইটা করা ভীষণভাবে পেনফুল, প্যাথেটিক ছিল। ট্যারো সে সময় আমার লাইফে আপনা এলো। আমি ট্যারোর নাম তার আগে জীবনে কোনোদিন উচ্চারিত হতে দেখিনি। আমার বংশে টোটাল ক্ল্যানে কেউ কোনোদিন ট্যারো সম্পর্কে আমাকে বই পড়ায়নি, বলেওনি। অ্যাকচুয়ালি ওটা আমার সময় হয়েছিল, পরে আমি বুঝেছি, এবং ইউনিভার্স আমাকে ট্যারোর মাধ্যমে আমার সামনে এসেছিল।
আমি হঠাৎ করেই এরকমভাবে ডিসকভার করি, যেমন করে অনেকে এখন ডিসকভার করছেন নাম্বারস আসা, এবং ট্যারো আসার পরে আমাকে পুরো পাস্ট লাইফ ট্যারোই আমাকে বলেছিল যে তুমি যে প্যাটার্নটা বলেছিল, যেভাবে আমি বললাম ঠিক সেইভাবেই আমার লাইফে ঘটেছিল। আমার খুব প্রিয়জন মারা গিয়েছিল পাস্ট লাইফে, এবং আমি কিভাবে আমার অ্যাওয়েকেনিং হয়েছিল, তারপর আমি কোন জায়গায় পৌঁছেছিলাম, কি ক্র্যাক করেছিলাম। এবং এই লাইফেও কিন্তু আমি বিফোর 2020 আমি একটা অন্য পার্সন ছিলাম। যারা আমাকে পার্সোনালি চেনেন তারা বলবেন বোকাশোকা নিরীহ একটা মেয়ে, সরল সাধাসিধে, মার প্যাচ বুঝি না, বোকামো করার জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে পানিশড হয়েছি, ঠিক আছে। তো নিজের চাহিদা বলতে তেমন কিছু ছিল না, এবং এই জার্নিতে এই ধরনের মানুষগুলো এগোতে পারে না, মানে এদেরকে সবাই যাকে বলে না যে পিষে মেরে দিয়ে চলে যাবে। তো এইটা আমার সাথে বহুবার হয়েছে, এবং যারা অন্যায় করেছে তারা বলেছে আমি স্বেচ্ছায় করেছি, আমার ভুল ছিল, এইসব বলে টলে দিয়ে যেমন সরে পড়া আর কি। ট্যারো আমাকে এসে বোঝালো যে তুমি একজন এই রকম সোল, তোমার কাজ এটা। আমি তো বিলিভই করতে পারছি না এইসব কি, এই কাজ আমি কিভাবে করব, আমার মধ্যে নলেজ নেই, এই নলেজ কোথা থেকে আসবে। তো আমাকে সেই সময় ট্যারোর থ্রুতে এঞ্জেলরা কানেক্ট হয়েছিল, আমাকে বলেছিল যে আমরা তোমাকে সাহায্য করব, তোমাকে শুধু আমাদের হ্যাঁ বলতে হবে। এইরকম সময়টা না ভীষণ ভয়ের হয়, খুব স্ক্যারি। দেখো যে কাউকে দেখতে পাচ্ছি না, যেটা অনুমান করছি সেটা কি সত্যি, এখানে আমার হ্যাঁ বলা উচিত কি উচিত না, জাংচারে ছিলাম আমি, টার্নিং পয়েন্ট অফ লাইফ। আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী ছোট থেকে, আমি হ্যাঁ বললাম পুরোপুরি। সেখান থেকে আমার ট্যারোর জার্নি শুরু। আমার কাছে যারা রিডিং নিয়েছেন, যারা আমার কাছে এসেছেন, তারা বলতে পারবেন আমি কিন্তু প্রফেশন হয়তো আমি ট্যারোটা শুরু করেছি, কিন্তু আমি এটাকে ডিভাইন টুল হিসেবে ব্যবহার করি। ডিভাইন স্পিক করছেন, আমি সেটাকে বলছি, সেইভাবে বোঝার চেষ্টা করি, সেই ধৈর্য দিই, এবং শেখানোর সময় অবশ্যই আমি সেটাই করি। যারা ট্যারোকে প্রফেশন হিসেবে নিতে চাইছেন, ট্যারোর সঙ্গে আপনি, মানে আমি বলবো পার্সোনালি এটা যাকে কানেক্ট করবেন, যদি আপনি ডিমনকে কানেক্ট করেন, ডিমন এসে গাইডেন্স দেবে। যদি এঞ্জেলকে কানেক্ট করেন, এঞ্জেল এসে গাইডেন্স দেবে। যদি আমি মা মহাদেবকে কানেক্ট করছি, তার জন্য আপনাকে বিশেষ সাধনা করতে হবে, জব করতে হবে, সেই লেভেলে যেতে হবে, অবশ্যই তারা কানেক্ট করবেন। হ্যাঁ, এই থ্রু কার্ডসই কানেক্ট করবেন, ঠিক আছে। ইনটুইটিভ পাওয়ার বাড়াতে হবে। তার স্পেসিফিক এই যে ট্যারো শেখালেই তো হলো না, শাফলিং করা শিখালাম, মিনিং বলে দিলাম, এই রিসোর্সেস সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তাহলে আমাকে ট্যারোকে লাইফের ট্রান্সফরমেশনের কাজে লাগানোর জন্য, সেই রিসোর্সফুলনেসটাকে কাজে লাগানোর জন্য তার ইনিশিয়েশন প্রসেস লাগে। ঈশ্বরকে কিভাবে কানেক্ট করব সেই ব্যাপারগুলো, আমাদের যে নিজের যে ক্লিনজিং প্রসেস সেটা লাগে, কিভাবে আমি মেডিটেশনে বুঝবো যে আমাকে আজকে কি গাইডেন্স দিতে হবে লোকজনকে। অনেকে ইউটিউব চ্যানেল করেন ট্যারো রিডার হয়ে, তো সেইগুলোও শিখতে হয়, এগুলো কোর্সে ইনক্লুডেড থাকে, ঠিক আছে। একটা মানুষ যখন শিখছে অ্যাজ আ প্রফেশন হিসেবে নেবে, নিজের লাইফেও সেগুলো দেখতে চাইছে। এবং যেমন তোমাকে আমি বলছিলাম একটু আগেই যে আমার পার্সন চিট করছে কিনা, বা আমার ডিসিশন মেকিংয়ের কার্ড মানে কোনগুলো, আমার লাইফে কী কী চেঞ্জ আসছে, ক্যারিয়ারে চেঞ্জ আসছে কিনা, বা স্পেসিফিক কোনো গাইডেন্স যেটা স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক পথে আমাকে উন্নতির দিকে নিয়ে যাবে, আমার নেক্সট স্টেপ কী হবে, সব কিছুই ট্যারোর মাধ্যমে দেখা সম্ভব। এবং ট্যারোতে যদি আমার মনে হয় যে আমি অ্যাজ আ প্রফেশন নেব, তারপরে এই যে ওরাকেল ডেকগুলোর কথা বললাম, তখন সে সুইচ করবে ট্যারোর সাথে ওরাকেল কার্ডসগুলোকে। তখন তার জার্নির যে মেসেজগুলো আরও স্পেসিফিক হবে, আরও ডিটেইলড হবে, ভীষণ সুন্দরভাবে ইলাস্ট্রেশন দিয়ে। ট্যারো জার্নি যদি কেউ শুরু করতে চান, করতেই পারেন অ্যাজ আ প্রফেশন, এবং প্যাশন অবশ্যই থাকতে হবে। ঈশ্বরের কাজেও যে একটা বিজনেস দাঁড়ায়, আমি নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি। এবং আমার কিন্তু কোনো গডফাদার নেই, গডমাদার নেই, কিছু নেই। আমাকে যা সুযোগ, এই যে তোমার এখানে আসাটাও পুরো কাকতালীয়ই বলা যেতে পারে, কোথাও আমি কন্ট্যাক্টও করিনি, কিছু না। সময় হয়েছে, আমি জানি সময় হলে সেখানে যদি আমার অনেস্ট ইনপুট থাকে, ঈশ্বর সেইখানে গুটি থেকে তুলে ওইখানে রাখবেন। একদমই এটা রাখবেন, এটা সবাই যেন ডিভাইন টাইমিং থাকে, ঠিক আছে। তারাই শিখবেন যাদের টাইম হয়েছে, জোর করে কিছু হয় না। ওটাই আমি আমার অডিয়েন্সকেও বলবো, যারা ম্যামের থেকে শিখতে চাও তারা নিচের নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করো, সমস্ত ডিটেলস পেয়ে যাবে। গেস্টের সাথে যোগাযোগ করতে হলে বা অ্যাস্ট্রোবুকের প্রীতির সাথে যোগাযোগ করতে হলে বা কোনো বিষয় নিয়ে কোনো কোয়ারিজ থাকলে নিচের নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে, তবে আগামী দিনে তোমরা কোন টপিকের উপর পডকাস্ট দেখতে চাও সেটা প্রীতিকে কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না। হর হর মহাদেব।